সব কিছুর জন্য ট্রেনিং দরকার, কিন্তু একমাত্র অভিনয়টা যেটা হচ্ছে মনে ইচ্ছা হলেই করা যায়, সে এতটা সস্তা হলে তো আর কি, আমি আমার ছাত্রছাত্রীদের বলি তাহলে কেউ চাকরি বাকরি আর অন্য কিছু করতো না, সবাই অভিনেতা অভিনেত্রী হতো। আমাদের ইন্ডাস্ট্রি আর ইন্ডাস্ট্রি নিয়ে কুটির শিল্প হয়ে গেছে, ট্রেন্ড অভিনেতা। তুমি ভাবো না, মিঠুন চক্রবর্তী তো বলেননি কোনোদিনও যে আমি মায়ের পেট থেকে অভিনয় শিখে বেরিয়েছি, উনি তো পুনা ফিল্ম ইনস্টিটিউট থেকে পাশ করে বেরিয়েছে, ঠিক কি না? আজকে ইরফান খান তো বলেননি আমি মায়ের পেট থেকে বেরিয়েছি অভিনয় শিখে, আজকে নওয়াজুদ্দিন সিদ্দিকী তো তা বলছে না। বা মারগুলি ওদের যারা হিরোদের ছেলেরা, আমি নিজের মুখে শুনেছি মিঠুন চক্রবর্তী নিজের ছেলেকে হলিউডে ইনস্টিটিউটে পাঠিয়েছিল। আমার একসময় সিএমের ফোন নাম্বার আমার কাছে ছিল, শুরুর দিকে আর কি। আমি কোনো একটা কথা লিখে ওনাকে 10:30 রাত 10:30 মেসেজ করেছি, উনি 10:31 কিন্তু উত্তর দিয়েছেন। ভাবুন, একটা একটা পশ্চিমবাংলার চিফ মিনিস্টার কিন্তু এই উত্তর। তোমার পিক অফ দ্য ক্যারিয়ারে যদি ঢুকতে পারো তাহলে ভালো, যেমন দেব একদম পিক অফ দ্য ক্যারিয়ারে ঢুকেছে, আমি ওকে স্যালুট জানাই যে ঠিক আছে, মানে একদম যখন তোমার বাজার খারাপ হচ্ছে, যখন আর কেউ নিচ্ছে না, তখন তুমি গিয়ে সুরসুর করে ঢুকে পড়লে কোনো একটা দলে, সেটা আমার মনে হয় একটুখানি মানুষের চোখেও ধুলো দেওয়া। কিছুই নেই, টাকা পয়সা কিছুই নেই, লোকের হাতে কিছু নেই, ব্যবসা কিছু হচ্ছে না, সিনেমা চলছে না ঠিক, মানে হল বন্ধ হয়ে যাচ্ছে সিনেমার অভাবে, মাল্টিপ্লেক্সের লোকেরা পাত্তাই দিচ্ছে না বাংলা সিনেমাকে, সেই অবস্থায় এরা মারামারি করে মরছে। কিন্তু ঠিক আছে, একটা ভালো সময় কাটবে, পোস্টারে আমার নাম দেখা যাবে, সুন্দরী মহিলাদের সাথে বসে একটুখানি গল্প গুজব হবে, নামকরা লেখক নামকরা ডিরেক্টররা একটু পাশে এসে দাঁড়াবে, আমারও তাতে মান ইজ্জত বাড়বে। এখন স্টেটাস বিল্ডিং বা স্টেটাস মেকিং একটা ডিভাইস হয়ে দাঁড়িয়েছে সিনেমাতে পয়সা ঢালাটা, এখন আর ব্যবসা নেই। মানে যারা যারা পয়সাও ঢালছে, জিজ্ঞেস করো গিয়ে কোনো একজন প্রডিউসারকে, তোমরা তো সব প্রোডাকশানে যাচ্ছ বা সব সিনেমা রিলিজে যাচ্ছ, হিরো হিরোইনদের জিজ্ঞেস করলে হবে না, ডিরেক্টরকে জিজ্ঞেস করলে হবে না, ইনফ্যাক্ট যে প্রোডাকশন হাউস তাকে জিজ্ঞেস করলে হবে না, প্রোডাকশন হাউসের পেছনে যে লোকটা আসল পয়সাটা লাগিয়েছে তাকে খুঁজে বার করো, তার একদিন ইন্টারভিউ নাও, দেখবে বাংলা ইন্ডাস্ট্রির কঙ্কালটা বেরিয়ে এসেছে। নারায়ণবাবু খুব অদ্ভুত একটা কথা বলেছেন যে যদি আগুন নেভাতে হয় তাহলে নর্দমার জল না পরিষ্কার জল সেটা দেখলে চলবে না, জল দিতে হবে আগুনে। আমি মাঝে মধ্যে অভিনয় করি, মাঝে মধ্যে সিনেমা করি, মাঝে মধ্যে সিনেমা বানাই, মাঝে মধ্যে মডেলিং করি, কি মাঝে মধ্যে সিরিয়াল করি, তার মাঝখানে গিয়ে পলিটিক্স করি, সেটা হবে না। যেদিন আমি পলিটিক্স করব সেদিন অ্যাবসোলুটলি সব কিছু ছেড়ে দিয়ে টোটাল সময়টা, সকাল আমার চোখ খুলবে যখন থেকে আমার চোখ বন্ধ হবে ততক্ষণ আমি পলিটিক্সই করব, মানে মানুষের সেবাতেই থাকবে। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি বহু মানুষকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন এবং বহু নতুন প্রতিভাকে পর্দার সামনে নিয়ে এসেছেন। আমার সঙ্গে রয়েছেন সম্রাট মুখার্জি। দাদা, প্রথমে তোমাকে এটিভি বাংলায় স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। তোমরাও এসেছো, আজকে একটা শুভ দিন, সেই দিনে তোমরা এসেছো, আমাদের নতুন পথ চলা শুরু হচ্ছে, ভীষণ ভালো লাগছে। নতুন পথ চলা নিয়ে তো আলোচনা হবেই, তবে তার আগে যেটা বললাম, নতুন প্রতিভাকে সামনে নিয়ে আসা এবং সুযোগ দেওয়া, এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট বিষয়, কারণ আমরা জানি এই সুযোগটাই হয়তো মানুষ পায় না। অ্যাকচুয়ালি দেখো, এই যে ইনস্টিটিউটের কনসেপ্ট, মানে যে কোনো প্রতিভা, মানে সেটা ফাইন আর্ট হতে পারে, সেটা পারফর্মিং আর্ট হতে পারে, যে কোনো ধরনের প্রতিভাকে সামনে নিয়ে আসা, এইটা আমাদের ভারতবর্ষে চিরকালই আমরা একটু পিছিয়ে আছি। মানে আমাদের এখনও অভিনয় বলো বা নাচ গান বলো, এইগুলোকে এখনও ঠিক মূলধারার পেশার মধ্যে ধরা হয় না। কিন্তু আমি যখন 1994 সালে প্রথম এসএমপিআইকে স্থাপনা করি, তখন আমার কাছে যে স্টুডেন্টরা আসতো তারা মা বাবার পকেট মানি খরচা করে আসতো, বা হয়তো মা বাবার পকেট মেরে আসতো, হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে চুরি করে নিয়ে আসতো টাকা, এরকম। তো সেই দিন আমি স্বপ্ন দেখেছিলাম এবং শপথ খেয়েছিলাম যে এমন একটা দিন আসবে যেদিন বাবা মারা নিজেরা ছেলে মেয়েদের হাতে করে নিয়ে আসবে এখানে ভর্তি করানোর জন্য। এবং আজকে কিন্তু সেটা আমি সফল তাতে, মানে এখন সারা পশ্চিমবাংলা থেকে মানুষ আসছেন আমাদের স্কুল, তোমরা ভালো করে জানো যে কলকাতায় আছে, দুর্গাপুরে আছে, শিলিগুড়িতে আছে, মানে নর্থ বেঙ্গলের লোকেরাও এই সুবিধা পাচ্ছে। এবং যারা এই ধরো পুরুলিয়া, বর্ধমান, বাঁকুড়া, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওই দিকের লোকেরাও ওই দুর্গাপুরের স্কুলটার সুবিধা পাচ্ছে, এবং সাউথ বেঙ্গলের টোটাল লোকেরা তো এখানে পাচ্ছেই সুবিধা, এবং সাউথ বেঙ্গলে অনেক সময় আসাম থেকে লোকেরা আসছে, ত্রিপুরা থেকে লোকেরা আসছে। তো এটা মানে এখন আমাদের কাছে একটা সফল যাত্রা যে আমরা 32 বছর এটা প্রমাণ করতে পেরেছি যে এই পেশাটা একটা মূলধারার পেশা হতে পারে। আমরা যদি টেলিভিশনের দিকে তাকিয়ে দেখি বা সিনেমার দিকে তাকিয়ে দেখি, প্রচুর সিনেমা সফল মুখেরা, প্রচুর সিরিয়ালের সফল মুখেরা, মানে সফল বলতে একদম নায়ক নায়িকা বলছি, তারা কিন্তু সবই আমাদের স্টুডেন্ট। মানে এই মুহূর্তে প্রায় ফিল্ম ইন্ডাস্ট্রি এবং টেলিভিশন ইন্ডাস্ট্রি মিলিয়ে বা ওটিটি ইন্ডাস্ট্রি মিলিয়ে প্রায় ধরে নাও 45 to 50% লোক কাজ যারা করছে আর কি, মানে অভিনেতা অভিনেত্রী, নায়ক নায়িকা যারা কাজ করছে, সবই এসএমপিআই স্টুডেন্ট। তো সেখান থেকেই এই আইডিয়াটা আসা যে
এরকম যখন একটা আমরা সফল জয়যাত্রা করতে পেরেছি 32 বছর ধরে, এবং এটা স্ট্রাকচারাইজড ইন্ডাস্ট্রি ছিল না, মানে এই যে ট্রেনিং ইন্ডাস্ট্রিটা স্ট্রাকচারাইজড ছিল না, আমরা প্রথম এসে এটাকে স্ট্রাকচারাইজড করি, মানে যে প্রপার একটা ইনস্টিটিউট হবে, থিওরি থাকবে, ভাইভা থাকবে, প্র্যাকটিক্যালস থাকবে, এক্সামস থাকবে, এক্সামসের পর তোমার ইন্টার্নশিপ থাকবে, আমাদের এখানে ইন্টার্নশিপ থাকে। তো এই সমস্ত করে অভিনয় শেখা যায়, এই কনসেপ্টটাই লোকের কাছে ক্লিয়ার ছিল না এতদিন। মানে মানুষ ওই নাটকের দলে নাম লেখাতো এবং আস্তে 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 সেখান থেকে শিখতো আর কি। তো ডেফিনেটলি মঞ্চ একটা দারুণ প্ল্যাটফর্ম শেখার জন্য, কিন্তু সেটা একটা লম্বা প্রসেস হয়ে যায়, অনেকের কাছেই সেই সময়টা থাকে না। ধরো 4-5 বছর ধরে বা 7 বছর ধরে সে মঞ্চ করেই চলেছে, সেই সময়টা থাকে না। অনেকেই একটু বয়সকালে হয়তো এসে জয়েন করছে এই পেশায়, ধরো অলরেডি তার বয়স হয়তো 23-24 বছর হয়ে গেছে, তো তার কাছে অতটা সময় থাকে না। তো আমরা একটা কনসাইজড টাইমের মধ্যে, মানে 2 থেকে 2.5 বছরের মধ্যে তাকে কোর্স করিয়ে, ইন্টার্নশিপ করিয়ে বাজারে আমরা নিয়ে যাই, এবং সমস্ত বড় বড় চ্যানেলরা আমাদের সাথে যুক্ত থাকে বলে তারা সুযোগটা মানে একেবারে ডাইরেক্ট পায়, মাঝখানে কোনো মিডলম্যান থাকে না। তো সেখান থেকেই আমার মাথায় আসা SBM এর কথাটা, যে সম্রাটস বিউটি অ্যান্ড মেকআপ একাডেমি। আমার মনে হয়েছিল যে অনেক ছেলেমেয়েরা আছে যারা খুব ভালো হাতের কাজ জানে, মানে ধরুন কলকা ভালো করতে পারে বা আর্টিস্টিক খুব, কিন্তু এক্স্যাক্টলি কীভাবে এই পেশাটাকে মানে এই জিনিসটাকে, মানে এই নেশাটাকে পেশায় বদলাবে, সেই পদ্ধতিটা ঠিক বুঝে উঠতে পারছে না। এবং যেই সব ইনস্টিটিউটগুলি কলকাতায় মেকআপ বা বিউটি নিয়ে চর্চা করে বা শেখায়, তাদের কোর্সের দাম সবই লক্ষাধিক, মানে 1 লক্ষের ওপরে। তো 1 লক্ষ টাকা খরচা করে একটা মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির ছেলেমেয়ে একটা মেকআপের কোর্স করবে বা একটা বিউটিশিয়ানের কোর্স করবে, এটা ঠিক এখনও মানুষ মেনে নিতে পারে না, মানে 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 সে সামর্থ্যের মধ্যেও থাকে না। তো আমরা তখন ঠিক করলাম যে ওয়ান্স এগেন এই পুরো ইন্ডাস্ট্রিটাকে যদি স্ট্রাকচারাইজ করা হয়, এবার তুমি বলবে যে মানে প্যারালালি অনেক নাম করা ইনস্টিটিউট আছে যারা অলরেডি বাজারে এক্সিস্ট করছে, তো তারা তো অলরেডি স্ট্রাকচারাইজড আছে। আমি বলবো যে না, তারা স্ট্রাকচারাইজড নয়। কেন? যে বেশিরভাগ ইনস্টিটিউট যারা মেকআপ, বিউটি একাডেমি বা স্যালন বলছি, সরি, স্কিন বা এই যে ধরো এই যে ফেশিয়াল, থ্রেডিং, ওয়্যাক্সিং, পেডিকিওর, ম্যানিকিওর, হেয়ার কাটিং, তারপরে ধরো হেয়ার ড্রেসিং, এইগুলো যারা শেখাচ্ছে, বেশিরভাগ ইনস্টিটিউটরাই ইনস্টিটিউট নয়, তারা অ্যাকচুয়ালি পার্লার্স প্যারালালি একটা ইনস্টিটিউটের নাম রেখে দিয়েছে। মানে তাদের কি হচ্ছে যে একটা ছেলেমামে ভর্তি হলে ওই ঘুরিয়ে ফিরিয়ে পার্লারে কোনো এক কাটারের পাশে দাঁড়াবে, কোনো এক যে ফেশিয়াল করছে তার পাশে দাঁড়াবে, দেখে দেখে শিখবে আর কি। কাজের সুযোগটা সরাসরি পাবে না ইন্ডাস্ট্রি। কাজের সুযোগ তো অনেক পরের কথা, মানে আমি বলছি ট্রেনিং হওয়া উচিত ক্লাসরুমের মধ্যে বসে, প্রপারলি থিওরি থাকবে, প্র্যাকটিক্যাল থাকবে, ভাইভা থাকবে, এই সবের মাধ্যম দিয়ে, মানে ট্রেনিং হ্যাজ টু বি লাইক অ্যান ইনস্টিটিউটটা কখনো পার্লারের মধ্যে হতে পারে না। তো এই বেশিরভাগ ইনস্টিটিউটরাই যেটা করছে, পার্লারটাকে একটা ইনস্টিটিউট বানিয়ে ফেলছে, মানে এক ঢিলে 2 পাখি মারার চেষ্টা করছে। এবার আমাদের এখানে তা হচ্ছে না, আমাদের আলাদা পার্লার সেট আপ আছে যেখানে গিয়ে ওরা ইন্টার্নশিপটা করবে, এবং আলাদা ইনস্টিটিউট আছে, ক্লাসরুম আছে যেখানে তারা এই পুরো ট্রেনিংটা নেবে আর কি। তো প্রপার ইনস্টিটিউট ফর্ম্যাট, দেখুন আমাদের নাম বা আমরা যেভাবে পরিচিত হচ্ছে ইনস্টিটিউট চালানোর জন্য, তাই জন্য আমরা এটাকে ইনস্টিটিউট ফর্ম্যাটে শুরু করছি, যাতে ছেলেমেয়েরা প্রপারলি শিখতে পারে। এবং তারপরে তুমি যে কথাটা বলছিলে যে মানে কাজ পাওয়া, ওরা অটোমেটিক্যালি এখান থেকেই কাজ পেয়ে যাবে, কারণ আমাদের সাথে যখন 1 বছরের ইন্টার্নশিপ করবে, আমাদের ইনস্টিটিউটের তরফ থেকেই প্রচুর বিউটি কন্টেস্ট আমরা অর্গানাইজ করি সারা বছরে, প্রচুর ফ্যাশন শোজ হয়, প্রচুর বিজ্ঞাপনের কাজ আমরা শ্যুট করি, প্রচুর মিউজিক ভিডিওস তৈরি করি, প্রচুর শর্ট ফিল্মস তৈরি করা হয়, আমাদের নিজস্ব পোর্টফোলিওস হয়, আচ্ছা আমাদের নিজস্ব ভিডিও পোর্টফোলিওস হয়, আমাদের নিজস্ব নাটক হয়। তো সারা বছর ধরেই আমাদের বিভিন্ন ইভেন্ট লেগে থাকে। ধরো 365 দিনের মধ্যে প্রায় 200 দিন আমাদের এখানেই কাজ থাকে, এবং ওরা আমাদের এখানেই 200 দিন অ্যাসিস্ট করবে। ভালো ভালো যারা নাম করা মেকআপ আর্টিস্ট আছে, হেয়ার ড্রেসার্স আছে বা বিউটিশিয়ানস আছে, তাদেরকে অ্যাসিস্ট করার পর তারা 1 বছরের মধ্যে মোটামুটি হ্যান্ডস অন একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল। প্রথম 6 মাস ওরা ট্রেনিং নিল, দ্বিতীয় 1 বছর মানে তারপরে মানে লাগোয়া 1 বছর তারা ইন্টার্নশিপটা করলো, মানে আমাদের সাথে আমাদের প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করলো। তারপরে যদি কেউ আমরা দেখি যে সত্যি তারা খুব ভালো আর কি পারফর্ম করছে বা হাতটা খুব এক্সপার্ট হয়ে গেছে, তখন কোথাও যেতে হবে না, আমাদের সাথেই তারা কাজ করবে, কারণ আমাদেরই একটা আলাদা সেকশন তৈরি হচ্ছে বিউটি পার্লারের মতো, সেখানে তারা ওখানেই কাজ করতে পারবে। তো মানে তাদের বাইরে আর কোথাও যেতে হচ্ছে না, এখানেই শিখবে, এখানেই ইন্টার্নশিপ করবে, এখানেই চাকরি করবে। কিন্তু এখান থেকেই কথা আসছে যে প্রচুর ইনস্টিটিউট রয়েছে যেমনটা বললে, কিন্তু অনেক জায়গা কিন্তু এমন রয়েছে যেখানে কাজ শেখায় বা কিন্তু সেই সুযোগটা দিতে পারে না, বা ফেক বলতে পারো যে এমনি ভুয়ো, যে অমুক জায়গায় আসুন,
অমুক টাকা দিলে অমুক ক্যারেক্টারটা পেয়ে যাবে। এই বিষয়টার থেকে মানুষরা নিজেদের কীভাবে, কারণ প্রচুর নতুন আছে যারা কাজ করতে চায়, অভিনয় করতে চায়, তাদেরকে কি বলতে চায়? না দেখো, মানে এই মুহূর্তে আমরা অভিনয়ের কথাটা তো বলেই দেবো। অভিনয় দেখো, আমরা 32 বছর ধরে প্রমাণ করে দিয়েছি যে কোনো মিডলম্যানই নেই, মানে একেবারে ডাইরেক্ট চ্যানেল বা ডাইরেক্ট প্রোডাকশন হাউস আর আমরা, মাঝখানে কোনো দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তি নেই। মানে আমরা চ্যানেল, দুই পক্ষ, মাঝখানে কোনো পক্ষ নেই। তাই জন্য আমাদের ইনস্টিটিউটের ছেলেমেয়েরা, এই ধরো এই যে আনন্দী সিরিয়ালটা হচ্ছে, তার নায়িকা আমাদের স্টুডেন্ট। আচ্ছা, এই যে খেলাঘর বলে যে সিরিয়ালটা হতো, বা এখন পুতুল টিটিপি হচ্ছে, তার যে নায়ক সৈয়দ আমাদের স্টুডেন্ট, দেবচন্দ্রিমা সিংহ রায় আমাদের স্টুডেন্ট, সেই অন্বেষা হাজরা আমাদের স্টুডেন্ট, এই যে তোমার কুণাল শীল মানে গীতা এলএলবি যে হতো তার যে হিরো আমাদের স্টুডেন্ট। আচ্ছা, এই যে জগদ্ধাত্রী যে হতো তার হিরো আমাদের স্টুডেন্ট। আচ্ছা, বকলমে আমাদের কাছেই গ্রুমিং করেছে মিমি চক্রবর্তী, আমাদের কাছেই গ্রুমিং করেছি শুভশ্রী গাঙ্গুলি, আমাদের কাছেই গ্রুমিং করেছি ইয়াস দাশগুপ্ত। মানে আমরা বিভিন্ন বড় বড় এই যে পেজেন্টগুলো আমরা গ্রুমিং করাই, সেখানে এরা কিন্তু গ্রুমড হয়েছে আমাদের দ্বারা। তো মানে ঘুরিয়ে ফিরিয়ে মানে যার যার নাম নেবে কলকাতার বাজারে, যারা নায়ক নায়িকা হচ্ছে আর কি, বেশিরভাগই আমাদের স্টুডেন্ট আর কি, 80%ই আমাদের স্টুডেন্ট। তো মানে সেখান থেকে দাঁড়িয়ে এখানে কোনো দু নম্বরই কোনো জায়গাই নেই, এবং 32 বছর ধরে মানুষের একটা বিশ্বাস জন্মে গেছে যে এইটা হচ্ছে জায়গা যেখানে ঠিক করা যায়। না, আমার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে সবার পক্ষে কি অভিনয়টা করা সম্ভব? তোমার কি মনে হয় একজনের অভিনেতা কিংবা অভিনেত্রী হতে গেলে কোন কোন বিষয়গুলো থাকা ভীষণ জরুরি? কারণ স্বপ্ন তো আমরা সবাই দেখতে পারি, তো সবাই হয়তো সবটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়। তোমার কি মনে হয় কোন কোন ক্যারেক্টারিস্টিক্সগুলো থাকা ভীষণ জরুরি, কোন ফিচারগুলো থাকা ভীষণ জরুরি? দেখো, মানে সবাই অভিনেতা অভিনেত্রী হতে পারে কি না, এটা তো একটা খুব মানে আপেক্ষিক প্রশ্ন বা তর্ক সাপেক্ষিক প্রশ্ন। এবারে অভিনেতা অভিনেত্রী হওয়ার জন্য তোমার কতগুলো কোয়ালিটিস ডেফিনেটলি থাকতে হবে, ট্যালেন্ট থাকতে হবে। কিন্তু আমি প্রচুর এরকম মানুষদের দেখেছি আমার সাথেই অভিনয় করতে, হয়তো অ্যাজ সাচ খুব বিশাল অভিনয় জানেন না, বা অ্যাজ সাচ কিছু দারুণ ডান্সার নয়, বা অ্যাজ সাচ কিছু দারুণ পারফর্মার নয়, কিন্তু তার সিরিয়াসনেস আছে, পাংচুয়াল, সে ঠিক সময় মতো ঢুকছে, প্রত্যেকটা ফোন তুলে সে কমিউনিকেট করছে লোকের সাথে, দরদাম করার তার ক্ষমতাটা আছে, কত টাকায় ফাইনাল করব, বাড়াবাড়ি কোনো টাকা চাইবো কি না। তো আমি সবসময় বলি, অভিনয় মানে কিন্তু শুধু অভিনয় করা নয়, অভিনেতা মানে শুধু অভিনয় না, অভিনয়ের সাথে সাথে আনুষাঙ্গিক অনেকগুলো গুণ থাকতে হবে, তবে গিয়ে একটা লোক কিন্তু অভিনেতা হতে পারে। তো এবং সিমিলারলি আমরা যখন SBM এর কথা বলছি, সম্রাট বিউটি অ্যান্ড মেকআপ একাডেমির কথা যখন বলছি, এখানেও ঠিক তাই। মেকআপ আর্টিস্ট প্রচুর আছে, নাম করা মেকআপ আর্টিস্ট আছে কলকাতার বাজারে, নাম করা হেয়ার কাটার্স আছে, আমরা যাদের কাছে অনেক সময় দেখি যে লাইন দিয়ে কাটতে হচ্ছে, মানে চুল কাটার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে, এরকম নাম করা লোক আছে। কিন্তু এদের কিন্তু খালি কোয়ালিটিটা হেয়ার কাটিংয়ে নয়, এদের কিন্তু ডিসিপ্লিনের মধ্যেও কোয়ালিটি আছে। মানে আমার একজন বন্ধু আছে, খুব নাম করা, নাম নিচ্ছি না, এখন কলকাতার বাজারে একজন নাম করা হেয়ার কাটার, সে কিন্তু একটা পজিশনের ওপরে উঠতেই পারলো না, কারণ যখন লোকেরা তার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য ফোন করছে তার পার্লারে, বা তাকে ফোন করছে, সে ফোনই তোলে না, কোনো কমিউনিকেশনই নেই। এবার তাতে কী হচ্ছে, লোকেরা একটা সার্টেন টাইমের পর বিরক্ত হয়ে যাচ্ছে, বিরক্ত হয়ে গিয়ে তার থেকে সরে আসছে। তো এই যে কমিউনিকেশন স্কিল, মানে আমি আমার ক্লায়েন্টের সাথে কমিউনিকেটেড থাকবো কি না, প্রত্যেকটি ফোনের জবাব দেবো কি না। আমার মনে আছে, বহু বছর আগের কথা বলছি, 2002 সালের কথা বলছি, আমি তখন বম্বে থেকে সবে কলকাতায় এসেছি কাজ করার জন্য। ঋতুপর্ণ ঘোষের সাথে আমার একটা কাজের কথা চলছিল। ঋতুদাকে আমি রাত 11টাতে মেসেজ করেছি, উনি 11:01 কিন্তু উত্তর দিয়েছেন। আমি আবার আমাদের সিএমের কথা বলি, আমার একসময় সিএমের ফোন নাম্বার আমার কাছে ছিল, শুরুর দিকে আর কি। আমি কোনো একটা কথা লিখে ওনাকে 10:30 রাত 10:30 মেসেজ করেছি, উনি 10:31 কিন্তু উত্তর দিয়েছেন। ভাবুন, একটা পশ্চিমবাংলার চিফ মিনিস্টার কিন্তু এই উত্তরটা দিচ্ছেন, এবং আমি কিন্তু ওনার পার্টির সাথে কোনোভাবে যুক্ত নই, বা আমি ওনার কোনো উপকারী আসছি তাই নয়, জাস্ট মানে আলাপ হয়েছে সেখান থেকে আর কি। তো মানে সো হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ যে মানুষ হিসেবে কেমন তিনি? আমার জন্য তো ভীষণই ভালো। আমি একদিন তো গিয়ে ইয়ার্কি মেরে বলেছিলাম যে এরকম উনি পেন্টিং করছিলেন, তো আমি বলেছিলাম যে পেন্টিং তো বড় লোকেরা পাবে, আমরা কি পাবো না, গরিব অভিনেতাদের জন্য কি পেন্টিংটা হবে না? উনি সঙ্গে সঙ্গে কিন্তু একটা পেন্টিং র্যাপ করে আমার জন্য দিয়েছিলেন, নিচে সম্রাট নাম লিখে দিয়েছিলেন। তো উনি সবসময় আমার প্রত্যেক জন্মদিনে উনি ফুল পাঠান, একটা করে মিষ্টির বাক্স পাঠান, প্রত্যেক পুজোর সময় আর কি, প্রত্যেক মানে পুজোর সময় আর কি আমার বউকে, আমাকে, আমার 2 বাচ্চাকে জামা কাপড় পাঠান উনি। আমি কিন্তু কোনো কাজেই ওনার কোনো দিনও লাগিনি, মানে আমি যে কোনোভাবে ওনার উপকার এসেছি তা নয়, কিন্তু তাও কিন্তু উনি করেন। তো এই জন্য আমার কাছে তো উনি অফার তো এসছে,
না আমি মানে দিদির সাথে আমার শুরুর দিকে অনেকবার কথা হয়েছে এই বিষয় নিয়ে। উনি বুঝেছেন যে আমি কিন্তু কাজ পাগল লোক, মানে এই প্রফেশনের কাজ পাগল লোক, মানে আমি ইনস্টিটিউট নিয়ে ব্যস্ত, অভিনয় নিয়ে ব্যস্ত, এইসব কাজকর্ম নিয়ে ব্যস্ত। তো উনি কোনোদিন না, মানে ওনারও তো ইনটিউশনটা ইজ ভেরি হাই, উনি বুঝেছেন যে সম্রাট এই মুহূর্তে ঠিক পলিটিক্সে ইন্টারেস্টেড নয়। এবং আমি যেদিন পলিটিক্স করবো সেটা মানে কয়েকদিন আগে আমি একটা ইন্টারভিউতে বলছিলাম যে যেদিন পলিটিক্স করবো সেটা 24/7 হবে, মানে একটা ফুল টাইম জব হবে। মানে আমি মাঝে মধ্যে অভিনয় করি, মাঝে মধ্যে সিনেমা করি, মাঝে মধ্যে সিনেমা বানাই, মাঝে মধ্যে মডেলিং করি, কি মাঝে মধ্যে সিরিয়াল করি, তার মাঝখানে গিয়ে গিয়ে পলিটিক্স করি, সেটা হবে না। যেদিন আমি পলিটিক্স করব সেদিন অ্যাবসোলুটলি সব কিছু ছেড়ে দিয়ে টোটাল সময়টায় সকাল আমার চোখ খুলবে যখন থেকে এবং চোখ বন্ধ হবে ততক্ষণ আমি পলিটিক্সই করব, মানে মানুষের সেবাতেই থাকবো। এবং আমি এখনও কি মানুষের সেবাতে নেই? তুমি ভাবো, আমি কিন্তু, তোমরা অনেকেই জানো না, আমি কিন্তু মেয়েদের জন্য একটা গোটা হোস্টেল বানিয়েছি, 32টা বেডের হোস্টেল বানিয়েছি, যেটা ডার্ট চিপ প্রাইস, একেবারে সস্তাতে মেয়েরা, কলকাতার বাইরের ডিস্ট্রিক্টের মেয়েরা যারা কলকাতায় এসে কাজ করতে চান তারা এসে কিন্তু এখানে থাকতে পারেন। টালিগঞ্জের বুকে একটি হোস্টেল বানিয়েছি, আমাদের কিন্তু কোনো ব্যবসার কারণে নয়, ওটা আমি ভেবেছি যে অনেক মেয়েরা থাকে যারা আমাদের কাছে কমপ্লেন করতো যে স্যার এখানে এসে বাড়ি ভাড়া নিলে একলা মেয়েকে বাড়ি ভাড়া দিতে চায় না, খুব অসুবিধা হয়, পেইং গেস্টে গেলে কোনো সুরক্ষা নেই, কোনো সিকিউরিটি নেই। তো সেইখান থেকে কিন্তু আমার প্রেরণা আসে এবং সেখান থেকে একটি ছোট্ট জমি আমি পাই 2021 সালে। আমি কিন্তু 2022 সালের মধ্যে একটি 3তলা বাড়ি তৈরি করে। তুমি সেবার জায়গার থেকে আসলে আমি একটা প্রশ্ন করি যে মানুষের পাশে থাকতে গেলে বা মানুষের জন্য কাজ করতে গেলে সবসময় যে রাজনীতিতে জয়েন করতে হয় সেটার কোনো মানে নেই, কিন্তু আমাদের বা তোমাদেরই ইন্ডাস্ট্রিতে বহু মানুষ আছে যারা রাজনীতিতে জয়েন করেছে শুধু এটাই বলে যে আমি মানুষের পাশে মানুষের জন্য কাজ করতে চাই, তাদের জন্য কি বলতে চাই? আমার মনে হয় তারা নিজের জন্য সবচেয়ে বেশি কাজ করতে চায়, তারপরে যদি সময় থাকে তাহলে মানুষের জন্য কাজ করবে। এবং আবার তার মধ্যে এদের মধ্যে কি আমরা সুনীল দত্তের মতো মানুষকে দেখিনি যারা একেবারে নিজেকে বিলীন করে দিয়েছিল মানুষের জন্য? এরকম মানুষও তো আমরা দেখেছি। মানে সবাই যে এক হবে তা নয়, কিন্তু ইয়েস, অভিনয়তে যখন চান্স পাচ্ছি না তখন গিয়ে আমি পলিটিক্সে জয়েন করলাম, বা যখন সিনেমা বানানোর সুযোগ পাচ্ছি না তখন গিয়ে আমি পলিটিক্সে জয়েন করলাম, সেইটা হওয়া উচিত না। মানে তুমি যদি তোমার পিক অফ দ্য ক্যারিয়ারে যদি ঢুকতে পারো তাহলে ভালো, যেমন দেব একদম পিক অফ দ্য ক্যারিয়ারে ঢুকেছে, আমি ওকে স্যালুট জানাই যে ঠিক আছে, মানে একদম পিক অফ দ্য ক্যারিয়ারে যখন ঢোকার সুযোগ পেয়েছিল এবং মানে সেটা নিয়েছেও এবং সিরিয়াসলি ব্যাপারটা দেখাশুনো করছে, সেটা ঠিক আছে। এবারে যখন তোমার বাজার খারাপ হচ্ছে, যখন আর কেউ নিচ্ছে না, তখন তুমি গিয়ে সুরসুর করে ঢুকে পড়লে কোনো একটা দলে, সেটা আমার মনে হয় একটুখানি মানুষের চোখেও ধুলো দেওয়া এবং নিজেকেও বোকা বানানো আর কি। এই মুহূর্তে দাঁড়িয়ে শহরের উন্নয়ন নিয়ে কি বলতে চাইবে, কতটা খুশি তুমি? দেখো, এটা 50-50। মানে এখন আমরা কিছুদিন আগে একজন ডাক্তারবাবু আছেন, উনি নারায়ণবাবু, খুব অদ্ভুত একটা কথা বলেছেন যে যদি আগুন নেভাতে হয় তাহলে নর্দমার জল না পরিষ্কার জল সেটা দেখলে চলবে না, জল দিতে হবে আগুনে। উনি বলতে চেয়েছিলেন যে মানে এখনের আমাদের যে সরকার আগুন লাগিয়ে দিয়েছে এবং জল ঢালা দরকার। এবার আমি বলবো যে আমরা কোনোভাবে যাতে জলটাকে আবার ভুল করে তেলকে জল ভেবে যাতে ছুঁড়ে না মারি, কেসটা উল্টো হয়ে যাবে। এবার তাই জন্য মানে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। তাই জন্য মানে কেউই যে ফাটিয়ে কাজ করছে আর কেউই যে খারাপ কাজ করছে তা নয়, সবার নিজের লিমিটেশনস আছে, কাজেরও কিছু লিমিটেশনস আছে। আমরা জনতা হিসাবে অনেক সময় বুঝতে পারি না যে একজন মন্ত্রী এই অবধি কাজ করলো, তার পরের ধাপটা করলো না কেন। এবারে পরের ধাপের হয়তো তার এখতিয়ারই নেই, তার প্রোটোকল অবধি হয়তো ওই অবধি আছে। তো এরকম কিছু কিছু মানে সিচুয়েশন থাকে। কিন্তু উন্নয়ন বলতে ইয়েস, কলকাতায় অনেক জায়গায় উন্নয়ন হয়েছে, আর অনেক জায়গায় উন্নয়ন হয়নি। যেমন আমার পাড়াতে আমি প্রায় 15 বছর থাকি, এখনও কিন্তু আমার বাড়িতে জল আসেনি, এখনও কিন্তু ডিপ টিউবওয়েল দিয়ে কাজ করতে হয়। মানে ভাবো, টোটাল আমি একটা পুরসভার আন্ডারে থাকি, কিন্তু এখনও আমাকে কিন্তু ডিপ টিউবওয়েলে কাজ চালাতে হচ্ছে। জানিয়েছো? জানানো হয়েছে, কিন্তু আমাদের এলাকা নাকি একটু নিচু এলাকা, তাই জন্য নাকি জল আনা যাচ্ছে না। তো এবারে এরম করে মানে, কিন্তু আমি যখন নিয়েছিলাম বাড়িটা, আমার কিন্তু কাউন্সিলর আমাকে আশ্বাস দিয়েছিল যে কিছু বছরের মধ্যেই চলে আসবে, কোনো টেনশন নেই, তোমার মতো মানুষ এসেছে আমাদের পাড়ায়, আমরা তো গর্বিত, খুশি, এইসব বলেছিল। কিন্তু আলটিমেটলি কিন্তু 15 বছর হতে ছিল, 2010-এ ঢুকেছিলাম ওই বাড়িটা, আজকে 2026, আজ অবধি কিন্তু জল ঢোকেনি, জলের লাইনও ঢোকেনি আর কি, আমাদের পুরো এলাকাটাতেই জলের লাইন ঢোকেনি। তো এবং একদম টালিগঞ্জের বুকে আমার বাড়ি, কিন্তু এমন নয় যে মানে বহু ভেতরে কোথাও, তা নয়। তো এরকম করে মাইনাস আছে, আর প্লাস পয়েন্ট আছে। আমাদের কল্লোলিনী
কলকাতার এখন চেহারাই বদলে গেছে। আজকে যখন নাকি আমরা ভিআইপি রোড দিয়ে যাই বা আজকে ভালো কোনো রাস্তা দিয়ে যাই, সেগুলো ওয়েল মেনটেন্ড আছে, গর্ব করে আমরা দেখাতে পারি যে কলকাতাও উন্নত হচ্ছে বা ঝাঁ চকচকে লাগছে, এটা আমরা বলতে পারি। তো এটা ব্যালেন্সড, মানে কোনো বাড়াবাড়ি কিছু না, মানে সাংঘাতিক কোনো উন্নয়ন হয়নি, একদম রসাতলে গেছে সেরকমও নয়, আবার দারুণ উন্নয়ন হয়েছে মানে এরকম উন্নয়ন আর কেউ করেনি সেরকমও নয়। এরকম এই ব্যালেন্স, মানে যেমন হওয়া উচিত ছিল তেমনই হয়েছে। যেমন তুমি বললে জল ঢালা উচিত পরিবেশ ঠান্ডা রাখার জন্য, আমি এই সেম বিষয়টাকে আমি বলবো ইন্ডাস্ট্রির জন্য দরকার না, ইন্ডাস্ট্রির জন্য ইন্ডাস্ট্রির মধ্যে কিন্তু একাধিক ঝামেলা, একাধিক সমস্যা, যেটা এখন পাবলিকরাও জানতে পেরেছে, মানে ঘরের সমস্যা আর ঘরের মধ্যে নেই, এটা এখন সবার জন্য হয়, সবাই জানে ভেতরে কি চলছে, কার সঙ্গে কার কখন ঝগড়া, কার সঙ্গে কার আবার সেটা মিটেও যাচ্ছে। কি বলতে, এটা তো আগেও ছিল, তবে আগে হয়তো এতটা ওপেন আপ ছিল না। দেখো, আমার না এই পুরো বিষয়টা নিয়ে খুব হাসি পায়, কারণ আমাদের ইন্ডাস্ট্রি আর ইন্ডাস্ট্রি নিয়ে কুটির শিল্প হয়ে গেছে এখন। এই যে ফিল্ম ইন্ডাস্ট্রি বলি, ইন্ডাস্ট্রি ভাষাটা অনেক বড় হয়ে যাচ্ছে আমাদের বাংলা ফিল্মের লোকেদের জন্য, এটা একটা কুটির শিল্প হয়ে দাঁড়িয়েছে। টেলিভিশনটা এখনও ইন্ডাস্ট্রি আছে, 28টা প্রোডাকশন চলছে, মানে তুমি NT1 স্টুডিওতে যাও, তুমি টেকনিশিয়ান স্টুডিওতে যাও, তুমি ভারতলক্ষ্মী স্টুডিওতে যাও, তুমি যে কোনো স্টুডিওতে যাও, তুমি দেখো সব টেলিভিশনই চলছে, সিনেমা কোথাও চলছে না। আমি যখন আরেকটু কম বয়স ছিল আমার, আমি কিন্তু দেখতাম NT1-এ কিন্তু 4টে সিনেমার সেট পড়েছে, কিন্তু এখন কিন্তু কি কোনো সিনেমার সেট দেখি না। সিনেমা আমাদের ছোটোবেলায় 150-র বেশি সিনেমা তৈরি হতো, বাংলা সিনেমা, এখন 27টাতে গিয়ে আটকে গেছে। আমি এবছর ভাবছি যে 15টা হবে কিনা সন্দেহ। এবং যেই সব সিনেমা আলটিমেটলি হচ্ছে, লোক দেখছে কি নামই জানো না তুমি, অর্ধেক সিনেমার কবে রিলিজ হচ্ছে কবে চলে যাচ্ছে তাই জানো না। তো এটা কুটির শিল্প, কুটির শিল্প নিয়ে যা মারামারি চলছে, মানে হয় না, সে তোমাকে যদি এখন 5 টাকা দিয়ে আমি বলি যে এবারে আমাকে 2 টাকা ফেরত দাও, না হলে কিন্তু আমি তোমাকে মেরে ফেলবো, খুন করে ফেলবো, সেরকম একটা ব্যাপার হচ্ছে। কিছুই নেই, টাকা পয়সা কিছুই নেই, লোকের হাতে কিছু নেই, ব্যবসা কিছু হচ্ছে না, সিনেমা চলছে না ঠিক, মানে হল বন্ধ হয়ে যাচ্ছে সিনেমার অভাবে, মাল্টিপ্লেক্সের লোকেরা পাত্তাই দিচ্ছে না বাংলা সিনেমাকে। সেই অবস্থায় এরা মারামারি করে মরছে, মানে মারামারি করার কোনো দরকারই নেই, মানে এটা এত ছোট্ট সামান্য বিষয়টা নিয়ে মারামারি করার দরকারই নেই। 90% ফিল্ম মেকার্সরা বেরিয়ে যেতে চাইছে, কলকাতার বাইরে গিয়ে শুটিং করতে চাইছে। আজকে সকালবেলা একটা আমার কাছে ফোন এসেছিল, লোকটি ওয়েব সিরিজ করতে চাইছে, বলছে যে আমাদের এখানে গিল্ড নিয়ে কাজ করতে চাই না, আমরা উড়িষ্যায় গিয়ে টোটাল শুটিংটা করবো। তো মানে মানে তুমি যদি রুলসগুলো খুব স্ট্রিনজেন্ট করে দাও, খুব স্ট্রিক্ট করে দাও, যেই ইন্ডাস্ট্রিটা ধুকছে, হাঁপাচ্ছে, হাঁপানি রুগী যে ইন্ডাস্ট্রি, সেটা আরও হাঁপাতে শুরু করবে, সেটা আরও ধুকে পড়বে। তো সেই জন্য আমার মনে হয় যে রুলস অ্যান্ড রেগুলেশনস আরেকটু লুজ করতে হবে, আর একটুখানি কী বলবো, রিল্যাক্সড করতে হবে রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো, এবং এই ইন্ডাস্ট্রিটাকে এখন অক্সিজেন দিতে হবে। একে নিয়ে মারামারি করলে চলবে না, মানে এটা মনে হচ্ছে সুন্দরী মহিলা যাকে নিয়ে মারামারি করা হচ্ছে, এ হচ্ছে একটা কোমায় চলে যাওয়া পেশেন্ট, একে নিয়ে এখন টানাটানি করলে চলবে না, একে বেডে শুতে দিতে হবে, নিঃশ্বাস নিতে দিতে হবে। আমাদের বাংলা ইন্ডাস্ট্রি যদি এই মুহূর্তে যদি ভীষণভাবে যদি অ্যাটেনশন না দেওয়া যায়, আমি বলছি সিনেমা ইন্ডাস্ট্রি একেবারে কামিং 2-5 বছরের মধ্যে বিলীন হয়ে যাবে, শখে লোকে সিনেমা করতে আসবে। ইনফ্যাক্ট এখনও যারা ধরো ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার, ধরো একদম মানে মূলধারার প্রডিউসার 2-1জনকে বাদ দিলে সবাই শখেই এখন সিনেমা করতে আসে, ধরেই নেয় যে আমার এই টাকাটা ডুববে, কিন্তু ঠিক আছে একটা ভালো সময় কাটবে, পোস্টারে আমার নাম দেখা যাবে, সুন্দরী মহিলাদের সাথে বসে একটুখানি গল্প গুজব হবে, নাম করা লেখক, নাম করা ডিরেক্টররা একটু পাশে এসে দাঁড়াবে, আমারও তাতে মান ইজ্জত বাড়বে। এখন স্টেটাস বিল্ডিং বা স্টেটাস মেকিং একটা ডিভাইস হয়ে দাঁড়িয়েছে সিনেমাতে পয়সা ঢালাটা, এখন আর ব্যবসা নেই। মানে যারা পয়সাও ঢালছে, জিজ্ঞেস করো গিয়ে কোনো একজন প্রডিউসারকে, তোমরা তো সব প্রোডাকশানে যাচ্ছ বা সব সিনেমা রিলিজে যাচ্ছ, হিরো হিরোইনদের জিজ্ঞেস করলে হবে না, ডিরেক্টরকে জিজ্ঞেস করলে হবে না, ইনফ্যাক্ট যে প্রোডাকশন হাউস তাকে জিজ্ঞেস করলে হবে না, প্রোডাকশন হাউসের পেছনে যে লোকটা আসল পয়সাটা লাগিয়েছে তাকে খুঁজে বার করো, তার একদিন ইন্টারভিউ নাও, দেখবে বাংলা ইন্ডাস্ট্রির কঙ্কালটা বেরিয়ে এসেছে। কিন্তু হলমুখী কিন্তু দর্শক হচ্ছে, কারণ ধুরন্ধর 2 আমরা দেখেছি রমরমিয়ে হলে চলেছে, হাউসফুল, এক সপ্তাহ পুরো। ওইদিকে পাশে অন্য বাংলা ছবি যদি আমরা 400 কোটি টাকার সিনেমা, নাম্বার 1, নাম্বার 2 চিরকালই বলিউড ইজ লার্জার দ্যান লাইফ, হ্যাঁ, এবং সবসময় কিন্তু রিলিজের আগে আমরা দেখছি বাংলা ছবি নিয়ে সাউথের সঙ্গে তুলনা, অন্যান্য ভাষার ছবির সঙ্গে তুলনা করবে না তুলনা, কেন তুলনা করবে না? তুমি বাংলা সিনেমার জন্য যা টাকা দিয়ে ঢুকছো, সেম টাকা দিয়ে একটা হিন্দি বা তামিল ছবির জন্য ঢুকছো, তাহলে আমি তুলনা করব না? আমি একটা শাড়ি প্রেজেন্ট করছি, সেই শাড়িটার দাম যা, এবং একটা মানে তুমি একদম একটা ছাপা শাড়ি দিচ্ছি, সেই শাড়িটারও দাম তাই, তুমি নেবে সেই জিনিসটা? সেটা নেবে না। তো তোমাকে যখন দামটা তুমি ফিক্স করছো, আইদার বাংলা সিনেমার দাম এমন রাখো যেটা পিনাটস হবে,
পিনাটস, মানে গায়ে লাগবে না ঢুকতে, সেরম রাখো। আর নয়তো যদি তুমি হিন্দি সিনেমার প্রায় বরাবর রাখো, আমি বলছি প্রায় বরাবর, হয়তো এক নয় প্রায় বরাবর হয়ে যাচ্ছে, তো সেখানে গিয়ে আমি কোয়ালিটি চেক করবো না? ওই দিন চলে গেছে যখন মানুষ বাংলা সিনেমার ভালোবাসার প্রীতি আর ভালোবাসা থেকে আর কি এসে বাংলা সিনেমা দেখতে আসে, পাশে দাঁড়ান বাংলা সিনেমার, তো ওই দিন চলে গেছে। এখন যারা মানে এই জেনারেশনের ছেলে মেয়ে তারা ওইটা নিয়ে ভাবিত নয়, তারা এটা নিয়ে এক্সাইটেড নয় যে বাংলা সিনেমাই দেখতে হবে, আর কোনো সিনেমা দেখবো না। তারা এখন হিন্দি ভাষাটাও বোঝে, ইনফ্যাক্ট এখন তো দেখতে পাচ্ছি যে ইয়াং ছেলেমেয়েরা কোরিয়ান ভাষা বুঝে যাচ্ছে। আমার বাচ্চারা 7 বছরের বাচ্চারা তো কোরিয়ান গানে লিপ দিচ্ছে। তো এবারে তাহলে এখন ভাষাটার কোনো মানে কী বলবো বাধা থাকছে না, কারোর কাছে ব্যারিকেড থাকছে না। তো সেখান থেকে দাঁড়িয়ে তাহলে আমি যখন সব ভাষারই সিনেমা দেখতে পাচ্ছি এবং আমার সব ভাষার সিনেমা যখন আমার হলে রিলিজ করছে এবং সেইগুলো যখন প্রোডাকশন ভ্যালু ওয়াইজ অনেক বেটার লাগছে, গল্প ওয়াইজ অনেক বেটার লাগছে, অভিনেত্রীদের বেটার লাগছে, তাহলে ওয়াই নট সি দ্যাট ইন দ্য সেম মানি? একই টাকা লাগছে তোমার সেটা দেখতে, কেন আমি দেখবো না? তুমি অভিনয়ের কথা বললে, তুমি তো কোনো ইনস্টিটিউট থেকে অভিনয় শেখোনি, তোমার তো ব্লাডে রয়েছে, কিন্তু সেখান থেকে তুমি কি, আমার কি মনে হয় যে অভিনয় সত্যি শেখা যায়? এটা একটা শেখার জিনিস। না, আমি বলি আমি কিন্তু অভিনয়টা শিখেছি পুরোটাই রবি ওঝার হাত দিয়ে। কীভাবে বলছি, অভিনয়টা হয়তো ডায়লগ কী করে বলবে এটা শেখানো যায় না, কিন্তু কী করে দাঁড়াবে, তোমার পজিশন কী হবে, আচ্ছা ক্যামেরা প্রেফারেন্স কী করে নিতে হয়, ক্যামেরা প্রেফারেন্স কাকে বলে, এডিটের পর কী গিয়ে দাঁড়াবে, অডিওটা কতটা দিতে হবে, ডাবিং কী করে করতে হবে, ডাবিংয়ে কী কী অসুবিধা হতে পারে, কোন কোন খামতিগুলো ডাবিংয়ের সময় গিয়ে তুমি মেকআপ দিয়ে দিতে পারো, আচ্ছা নিজের মেকআপ নিজে কী করে করতে হবে, তোমার ধরো উচ্চারণগুলো সঠিক হচ্ছে কিনা সেটা কী করে জানবে, মুখস্থবিদ্যা কী করে বাড়াবে, এই টেকনিক্যালিটিসগুলো শেখানো যায়। কিন্তু এই যে ধরো রান্না, আমাদের সবার মারা রান্না করেছে ছোটোবেলায়, সবাই কি তাজ বেঙ্গলের শেফ হতে পেরেছে, সবাই কি 5 স্টার হোটেলের শেফ হতে পেরেছে? এবার যে 5 স্টার হোটেলের শেফ সে কিন্তু প্রশিক্ষণ নিয়ে শেফ হয়েছে, সে শিখেছে, বিভিন্ন দেশের রান্না করা শিখেছে, নতুনত্ব কী করা যায় রান্নার মধ্যে সেটা নিয়ে আলোচনা করেছে, ভেবেছে, বড় বড় মাস্টারদের সাথে বসেছে, তবে গিয়ে সে কিন্তু 5 স্টার হোটেলের শেফ হয়েছে। আর আমাদের মায়েরা বা আমাদের যারা বাড়িতে রান্না করেন তারা কিন্তু বাড়ির রান্নাই করেছে, দুজনেই রান্না করতে পারে। তো তাই জন্য যে মানুষটি প্রফেশনাল অ্যাক্টর হবে তাকে প্রফেশনালি তৈরি হতে হবে। আমি যেমন জুডো রামুর কাছে গিয়ে হায়দ্রাবাদে গিয়ে ফাইট শিখে এসেছি, আমি থানকুমনি কুট্টির কাছে ভারতনাট্যম শিখেছি, আমি মিলিন্দ সোমানদের কাছে তার ফ্ল্যাটে গিয়ে গেট ক্র্যাশ করে উনি শেখাবেন না, তার হাতে পায়ে ধরে কিন্তু ক্যাটওয়াক শিখে এসেছি। আমি কিন্তু বিকাশ ভট্টাচার্যের কাছে আমি কমার্শিয়াল আর্ট নিয়ে পড়াশুনো করেছি। তো এইগুলো কিন্তু শিখেছি, মানে হঠাৎ করে একদিন এসে হঠাৎ করে কানে দুল পরে আর চুলা ছেড়ে এবার ব্যাক ব্রাশ করে হাতের গুলি ফুলিয়ে হঠাৎ করে একদিন হিরো হতে চলে আসিনি। এইগুলো সব আমার আমি ট্রেনিং নিয়েছি এবং বছরের পর বছর সেই কাজটা করা, মানে কনসিস্টেন্সি মেনটেন করা। আমি 1994 সালে এই স্কুলটা খুলেছিলাম, তুমি বোধহয় জন্মাওনি তখন, জন্মেছিলে 1994 সালে আমি স্কুলটা খুলেছিলাম। আজকেও 2026-এও কিন্তু আমি এই স্কুলে এই চেয়ারেই বসে আছি, আমার এই অফিস, এই চেয়ার, এই দেড়তলার অফিসেই আমি বসে আছি এবং একইভাবে কিন্তু স্কুলটা চালিয়ে চলেছি। প্রত্যেক শুটিং না থাকলে প্রত্যেক দিন অফিসে আসি, প্রত্যেক দিন স্টুডেন্টদের সাথে কথা বলি, তাদের মা বাবাদের সাথে কথা বলি, পুরো কনসিস্টেন্সি, আমি বলি ধারাবাহিকতাটা ভীষণভাবে দরকার এবং ট্রেনিংটা দরকার, দুটোই দরকার। ধারাবাহিকতা দরকার, মানে তুমি বছরের পর বছর একটা কাজ করে চলেছো, আর তার সাথে ট্রেনিং, দুটোই দরকার। মানে আমার ভেতরে আছে অভিনয়টা, আমার ভেতরে আছে, তাই আমি অভিনয় করতে পারি। এই সব কথা আমার মনে হয় 60-এর দশকে 70-এর দশকে শেষ হয়ে গেছে। 80 বা 90-এর দশক থেকে আস্তে আস্তে ট্রেন্ড অভিনেতা, তুমি ভাবো না, মিঠুন চক্রবর্তী তো বলেননি কোনো দিনও যে আমি মায়ের পেট থেকে অভিনয় শিখে বেরিয়েছি, উনি তো পুনা ফিল্ম ইনস্টিটিউট থেকে পাশ করে বেরিয়েছেন, ঠিক কি না? আজকে ইরফান খান তো বলেননি আমি মায়ের পেট থেকে বেরিয়েছি অভিনয় শিখে, আজকে নওয়াজুদ্দিন সিদ্দিকী তো তা বলছে না, বা মারগুলি ওদের যারা হিরোদের ছেলেরা। আমি নিজের মুখে শুনেছি মিঠুন চক্রবর্তী নিজের ছেলেকে হলিউডে ইনস্টিটিউটে পাঠিয়েছিল অভিনয় শেখার জন্য। তো যারা নায়কের ছেলে মেয়ে তারা সবাই ট্রেন্ড অ্যাক্টর, কিন্তু তারা হয়তো বলছে না ফলো করে যে আমি এখান থেকে শিখেছি, ওখান থেকে। তুমি যদি বম্বেতে যাও, প্রত্যেকটি ইনস্টিটিউটের বাইরে কিন্তু কে কোথা থেকে পাশ করেছে সেটা কিন্তু ছবি লাগানো আছে। অতএব সবাই ট্রেন্ড। অনুপম খের একজন ট্রেন্ড অ্যাক্টর,
তো এই মানে মানে যতজন ভালো অ্যাক্টরদের দেখছো সবাই ট্রেন্ড অ্যাক্টর। তো ট্রেনিংটা দরকার, মানে আমি ডাক্তার হতে গেলে ট্রেনিং দরকার, ইঞ্জিনিয়ার হতে গেলে ট্রেনিং দরকার, সরকারি অফিসার হব তার জন্য ট্রেনিং দরকার, সব কিছুর জন্য ট্রেনিং দরকার। কিন্তু একমাত্র অভিনয়টা যেটা হচ্ছে মনে ইচ্ছা হলেই করা যায়, এতটা সস্তা হলে তো আর আমি আমার ছাত্রছাত্রীদের বলি তাহলে কেউ চাকরি বাকরি আর অন্য কিছু করতো না, সবাই অভিনেতা অভিনেত্রী হতো। কে না চায় নিজেকে সপ্তাহে 6 দিন টেলিভিশনের পর্দায় দেখতে, বা কে না চায় নিজের পোস্টার বড় করে ঝুলবে বাইরে দেখতে, সবাই চায় এটা। মানে নরেন্দ্র মোদিও চায়, আমাদের দিদিও চায়, সবাই চায়। তো এই জন্য মানে পলিটিশিয়ান বলো, ক্রিকেটাররা বলো, আজকে ক্রিকেটাররা কি আজকে সৌরভ গাঙ্গুলিকে কি আমরা দেখছি না যে একের পর এক জায়গায় অ্যাঙ্কারিংয়ের কাজ করছে? তো সেও চায় সবসময় টেলিভিশনে থাকতে, সবাই চায় টেলিভিশনে থাকতে, সবাই চায় বিখ্যাত হতে, কিন্তু তার জন্য তো তোমাকে জানতে হবে কাজটা কী করে করতে হয়। এত সময় দেওয়ার জন্য অনেকটা ধন্যবাদ। thank you. এরকম আরও সাক্ষাৎকার দেখতে হলে চোখ রাখুন KTV বাংলার পর্দায়। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অনুষ্কা, KTV বাংলা, কলকাতা।